আসসালামু আলাইকুম। দক্ষিণ এশিয়া সহ সারা বিশ্বের গ্লোবাল পলিটিক্স, বিশ্ব রাজনীতির, বিশ্ব খেলার আসর বা মাঠ এখন বাংলাদেশে জমে উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই খেলোয়াড়রা আসতে শুরু করেছে। প্রসঙ্গটা বেশ দীর্ঘায়িত হবে, যেহেতু আমি ছোট ছোট ভিডিও করি, হয়তো 2টা বা 3টা ভিডিও হয়ে যাবে। অনুগ্রহ করে ভিডিওগুলো একটু দেখবার চেষ্টা করবেন, বা আমি কি কি টাচ করে যেতে চাচ্ছি, যারা ব্যাপারে বেশ অতি উৎসাহী তারা জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, একটু হেল্প করবেন আমাকে। প্রথমে শুরু করি ছাত্রদল এবং শিবিরের যে গণ্ডগোলটা এক সপ্তাহ থেকে, বিশেষ করে গতকাল পরশু চট্টগ্রাম বা শাহবাগ এলাকা দিয়ে, এখান থেকে শুরু করি। এই গণ্ডগোলটা কিন্তু করছে আমাদের দেশের সর্বোচ্চ শিক্ষিত ছেলেপেলেরা, একেবারে সর্বোচ্চ ভার্সিটিতে যারা পড়ালেখা করে, বিশ্ববিদ্যালয়, এবং সবাই কিন্তু মেধাবী ছাত্ররা। ছাত্র নামের যে রাজনৈতিক সংগঠন যুব শক্তিকে কেন্দ্রীভূত একটি শক্তিতে পরিণত করে রাজনৈতিক দলগুলো তাদের সেই মেধাকে বিকৃতভাবে নিজেদের পক্ষে খুব নোংরামিতে ব্যবহৃত করবার জন্য এই ছাত্র সংগঠনগুলো, এই যুব সমাজ এবং এই মেধাবী ছেলেদের জীবননাশ থেকে শুরু করে অনেকে সারা জীবনের মতো যেমন পঙ্গুত্ব হয়ে পড়ে, তেমনি মেধার দিক থেকে পঙ্গুত্ব হয়ে পড়ে, মনুষ্যত্ব হারা হয়ে যায়, মানবিক হারা হয়ে যায়। এরা মানুষকে মারতে গিয়ে বা মারতে যেয়ে তাদের ভিতরে যে প্রবৃত্তির, পশু প্রবৃত্তির জন্ম নেয়, ভবিষ্যৎ জীবনে তার আসর এমনভাবে রেখাপাত করে যা তারা পরবর্তী রাজনৈতিক জীবনে ওইটা প্রভাবিত হয়, এবং মানুষকে তখন ওই পশুর মতোই মনে হতে থাকে তারা যতদিন রাজনীতির সংশ্লিষ্টতার ভিতরে থেকে যায়। কিন্তু আমার দৃষ্টিতে আদতে কি এই যে মারামারি, হানাহানি, খুনোখুনি, রাহাজানি, লুটতরাজ, মায়ের বুক খালি, বাবার বুক খালি, মেধাবীর জীবননাশ, অঙ্গহানি, প্রত্যেকটি বাঙালি, প্রত্যেকটি মানুষের কাছে আমার একটি প্রশ্ন। এই যে নির্বাচন হয়ে গেল, বিগত নির্বাচন থেকে শুরু করে এই যে বর্তমান চলমান যে সরকার, ওই নির্বাচন, বর্তমান সরকার, এই মারামারি, হানাহানি, আদতে এই যে রাজনৈতিক চূড়ান্ত যে ফলাফলটা, এটি আসলে কি বাংলাদেশের ভোটারদের আয়ত্তে আছে, বাংলাদেশের নাগরিকত্বের আয়ত্তে আছে, নাকি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের আয়ত্তে আছে, নাকি ছাত্র সংগঠন যারা সবচেয়ে নিজেদেরকে শক্তিশালী যুব শক্তি হিসাবে পরিচিত করবার জন্য তাদের ক্ষমতাকে প্রখরভাবে শিক্ষাঙ্গনে ঢুকিয়ে দিয়ে সমস্ত ছাত্র সমাজকে তাদের দলভুক্ত করে রাখার যে অপপ্রয়াস চলছে, তারাও কি একটু ভেবে দেখছে যে আসলেই যে বাংলাদেশ নিয়ে যে রাজনীতির খেলা, এই খেলা কি আসলে বাংলাদেশের কোনো দল বা সরকারের হাতে আছে, নাকি এটা নিয়ন্ত্রণ হচ্ছে বাইরের কারো হাত থেকে? আমি যতটুকুন আমার থিম বা কনসেপ্ট আমি যতটুকুন বুঝতে পারি, ধারণা করতে পারি, বাংলাদেশের কোনো রাজনৈতিক বিন্দুমাত্র বাঙালি কোনো দলের বা সরকারের করায়ত্ত নেই। বিগত সরকারেরও ছিল না, বর্তমান সরকারেরও সেইভাবে সুদৃঢ় কোনো প্রেক্ষাপট এখনও তৈরি করতে পারেনি যে বাংলাদেশ সরকার নিজস্ব স্বকীয়তায়, নিজস্ব আদর্শিকভাবে রাষ্ট্র পরিচালনার জায়গাটিতে আছে। এটা হচ্ছে চলমান একটি রাষ্ট্র চালানোর জন্য যে সময় সিস্টেমেটিক ধাপগুলো আছে, এগুলোই জাস্ট সময়ের মতো প্রবাহিত হয়ে যাচ্ছে। বাজেটও হবে, অনেক কিছু হবে, এগুলো চলমান কাজগুলো। কিন্তু দেশকে সংগঠিত করবার জন্য, দেশের অবকাঠামোকে উন্নত করবার জন্য, অভ্যন্তরীণ জনগণের, নাগরিকদের, ভোটারদের শক্তিকে শক্তিশালী করবার জন্য কিছু কর্মকাণ্ড থাকে একটি সরকারের। সেই সব জায়গায় কি সরকার আসলে কতটা এড়িয়ে মাত্র 25% বহন করছে, 75%ই ওভারলুক করে যাচ্ছে। কি কোথায় হচ্ছে না হচ্ছে কোনো দিক কেয়ারই করছে না। অর্থাৎ সরকার জানে যে আমি আমার দ্বারা নিয়ন্ত্রিত নয়, আমাকে জাস্ট
একটি বোঝা কাঁধে তুলে দিয়েছে, সেইটাকে বহন করে নিয়ে যেতে হবে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। আওয়ামী লীগকে ক্ষমতায় বিতাড়িত করবার জন্য যতগুলো উপাদান ছিল, আমরা যত যাই বলি না কেন, মোদির সাথে হাসিনার সম্পর্ক আছে, ছিল। আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক ছিল, কিন্তু ভারতকে এমনভাবে লোভী করে তুলেছিল হাসিনা। আপনি একজনকে ভিক্ষা দিতে থাকেন 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 500 টাকা, 1000 টাকা, তারপরে হুট করে একদিন 500 টাকা দিলে ফকির কিন্তু বিশাল গালিগালাজ করবে আপনাকে এবং ধরেই বসবে যে আজকে কেন 5 টাকা দিলেন, একেবারে সরাসরি ধরে বসবে। ভারত আওয়ামী লীগকে ওইভাবে ধরে বসেছিল। সবেমাত্র গোপালগঞ্জের যে মহিলাটি সুবর্ণাকে, যে ঠাকুরকে যে বিএনপি মন্ত্রী সংসদ সদস্য হিসাবে নিয়োগ দিয়েছে, তার কয়েকটি ভিডিও এবং ভারতের সাথে যে দেয়াল নামে একটি চ্যানেল আছে একজন দাদা, তার সাথে আমি কয়েকটা ভিডিও, তার কথা আমি শুনবার চেষ্টা করেছি। এরা ভারত আওয়ামী লীগ কিন্তু হিন্দু বাবুদেরকে বড় বড় সমস্ত প্রতিষ্ঠান থেকে শুরু করে, আমি দেখাই দিতে পারি, যদি কেউ বসতে চান আমার সাথে আমি বসবো, যে যতগুলো বাংলাদেশের সবচেয়ে বেশি বেতন, অবৈধ পয়সা আয়ের সুযোগ, একবার সাব রেজিস্ট্রার থেকে শুরু করে এই যে টিআই আছে না, রোডের যে টিআই থেকে ছোটগুলো দেখালাম, আর বড় প্রজেক্টগুলো তো আছেই, সমস্ত জায়গাতে কিন্তু 80% হিন্দু সম্প্রদায়ের লোক আওয়ামী লীগ চূড়ান্তভাবে একেবারে নিয়োগ দিয়ে দিয়ে কারি কারি টাকা তাদেরকে আয় করার সুযোগ করে দিয়েছিলেন। তারপরে মতুয়াদের নাকি মন ভরে নাই, মতুয়ারা আরও কিছু চাচ্ছিল। মোদির সাথে ছোট্ট একটি ডিবেটের জায়গা ওই মহিলাটি সুবর্ণা ঠাকুর প্রকাশ করেছেন এইভাবে যে মোদি যখন বাংলাদেশে আসছিল তখন মোদিকে মতুয়ারা আমন্ত্রণ জানিয়েছিল তাদের ঠাকুর ঘরে আসবার জন্য বা জমিদার বাড়িতে আসবার জন্য। মোদি তখন ওই এদেশের প্রধানকে ছাড়া কেমনে আসে, শেখ হাসিনাকে বিনয়ের সাথে অনুরোধ করেছিল যে আমি সেখানে যাচ্ছি, আপনি চলেন। শেখ হাসিনা আসে নাই, শুধু মোদি আসছিলেন এবং তাদের সাথে সাক্ষাৎ করে তাদের কথাবার্তা যা শুনে গিয়েছিলেন। তো সেইখান থেকেই সুবর্ণা ঠাকুর বলছে আমরা অপমানিত হয়েছিলাম, আমাদের যে ডিগনিটিটা ছিল সেটা শেখ হাসিনা মূল্যায়ন করে নাই, পদে পদে আমাদেরকে খুব ইগনোর করছিল, অপমান করছিল। তো এই জায়গা থেকে বের হওয়ার পথ খুঁজছিলাম, যার জন্য শেখ হাসিনা যাবার পরেই কিন্তু তারা বিএনপিতে যোগ দেয় এবং চূড়ান্তভাবে তারা বিএনপির সাথে কথা রেখেছিল, ভোট দিয়েছে, নির্বাচনে বিএনপির সাথে এসে এবং সে তার পুরস্কারটি পেয়ে এনেছে, পুরস্কারটি বুঝে এনেছে। এই পুরস্কারটি কিন্তু তার নয়, এই পুরস্কারটি কিন্তু ভারতের এবং এককভাবে মোদির অনেকাংশের ভূমিকা রয়ে গেছে। তো আমি একটি উপমা দিলাম। এখন আমি যে থ্যাম্বল দিয়ে শুরু করেছিলাম সেখানে যদি যেতে চাই, তো আপনারাও লক্ষ্য করেছেন বাংলাদেশে ইউনিসের সাথে আমেরিকার দ্বন্দ্বের জায়গাটা, প্রথম ধাপ ছিল আমেরিকা তাকে বসিয়েছিল যে আমাদের সাথে এবং আমাদের কথা মতো ভারতের সাথে তার একটি সমঝোতার মাধ্যমে চলতে হবে। ডক্টর ইউনূস আমেরিকার কথা শুনলেও ভারতের কথা শুনতে তিনি কখনোই মানসিকভাবে প্রস্তুত ছিলেন না, বরং তিনি চীন এবং আমেরিকার সাথে অনেকটা এগিয়ে গিয়েছিলেন এবং আপনার পূর্ব দিকের সাথে একটু রাজনীতিতে বেশি ভূমিকা রাখার চেষ্টা করছিলেন। যখন ভারত যখন আমেরিকাকে ধরে বসলে এই জায়গাটাতেই যে কথার সাথে কাজ মিলছে না, ডক্টর ইউনূস আমাদের থেকে বিমুখ এবং তিনি চীন পাকিস্তানের দিকে ধাবিত হচ্ছেন। এই যে আমেরিকা যে ভারতের কথা শোনে, ভারতের অনেকটাই মেনে চলে, যদিও ইদানিং পাকিস্তানের সাথে বলবেন যে ইরান যুদ্ধ নিয়ে পাকিস্তানের সাথে বসছে, এটাও একটি নাটক, এর ভিতরেও একটি নাটক আছে, অর্থাৎ ভারতকে আন্ডার প্রেসারে রাখার আরও একটি চাপ, মানে ভারতের কথা আমেরিকা শুনবে কিন্তু আমেরিকারও কিছু কথা ভারতকে শুনতে হবে। এগুলো এই ধরনেরই রাজনৈতিক কথা বলে না, কিন্তু
ব্যবহারের মাধ্যমে বোঝাতে চেষ্টা করেন। সেই ধরনের নির্দিষ্ট একটি সময় ইউনূসকে কিন্তু ফেলে দিয়েছে, উইকেট শেষ ফেলে দিয়ে কিন্তু বিএনপিকে ক্ষমতায় এসছে জাস্ট এদেশে আরেকটি সরকার গঠন করতে হবে ইউনূসের বিপরীতে, যে তাদের মতাদর্শ বলেন, তাদের আজ্ঞাবহ বলেন, যাই বলেন না কেন, মেনে চলার মতো একটি সরকার প্রয়োজন। বিএনপিকে ক্ষমতায় এবার আনার পিছনে বিএনপির নামমাত্র ক্ষমতায় বসা থাকবে, কিন্তু তারা তাদের ইউনূসের সাথে যতগুলো ডিট আছে সেইটা এবং বাড়তি আরও যেগুলো উদ্দেশ্য আছে বাংলাদেশের সাথে চলার মতো করে, বাংলাদেশকে তাদের মতো করে গড়ে তুলে রেখে কিভাবে একটি পুতুল সরকার বাংলাদেশে বসিয়ে রেখে তারা তাদের কর্মকাণ্ডগুলো এদেশের মাটিতে ভূমি ব্যবহার করে বা এদেশের মানুষের মতামতকে উপেক্ষা করে তাদের মতামত চাপিয়ে দিয়ে এই অঞ্চলটা কিভাবে তাদের নিয়ন্ত্রণে রাখা যায় তার আংশিক প্রক্রিয়া শুরু হয়েছে। আংশিক প্রক্রিয়াটা প্রথম ধাপ। ক্রিস্টেনসেন তিনি কিন্তু কোনো রাষ্ট্রদূত নয়, কখনো তিনি রাষ্ট্রদূত হিসাবে নিয়োজিত হননি, কিন্তু আমেরিকার পক্ষে দক্ষ একজন কূটনীতিক। আমেরিকার পররাষ্ট্রনীতিকে চূড়ান্তভাবে রূপ দেবার জন্য তিনি বিশেষ দায়িত্ব নিয়ে সারা পৃথিবী চষে বেড়ান। ক্রিস্টেনসেন বাংলাদেশে আসছেন, রাষ্ট্রদূত হিসাবে আসেননি, বড় একটি এজেন্ডা নিয়ে বাংলাদেশে ঢুকেছেন তিনি। মানে বাংলাদেশ যে বিশ্ব রাজনীতির আসর, খেলার মাঠ তৈরি হয়ে আছে নির্বাচনের মাধ্যমে, সেই ক্ষেত্র যে তৈরি হয়েছে, ক্রিস্টেনসেন হলো প্রথম টিম যিনি এসেছেন। এখন বিপরীত কার সাথে খেলা হবে, কোন নিয়মের মাধ্যমে খেলা হবে, কি আইন কানুনের মাধ্যমে এখানে খেলার মাঠ তৈরি হয়ে খেলা শুরু হবে, সেটার জন্য আর একটা টিমের প্রয়োজন না। আসছেন ভারতের ত্রিবেদীও একজন রাজনীতিবিদ, রাষ্ট্রদূত না, তিনি তুখোর একজন পার্লামেন্টারি, তুখোর একজন রাজনীতিবিদ। তৃণমূলের সময়ও অত্যন্ত দক্ষতার সাথে নিজেকে এমনভাবে রাজনীতির দক্ষ প্লেয়ার হিসাবে পরিচিত করেছিলেন যে তিনি রেলমন্ত্রী, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী ছিলেন ভারতের। তৃণমূল থেকে সরে এসে এখন বিজেপির হয়ে খেলছেন। তিনি যে একজন অত্যন্ত পারঙ্গম, দর্শনভিত্তিক, প্রজ্ঞাবান রাজনৈতিক নেতা, সেটা তার কর্ম দিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে এমন একটি অবস্থান তৈরি করেছেন যে তিনি ভারতের রাজনীতির সাথে একটি মানে পরিপূরক ব্যক্তি হয়ে দাঁড়িয়েছেন। ভারতের রাজনৈতিক ব্যক্তিদের যাদেরকে প্রয়োজন, দল, বিরোধী দল বা যে কোনো দলের বাইরে চূড়ান্ত রাজনীতিক কিছু ব্যক্তিত্ব থাকে না, যে তারা আর কোনো দলের থাকে না, একেবারে কেন্দ্রীয় নেতা হিসাবে পরিচিত হয়ে যান, তার ভিতরে ত্রিবেদী একজন। এখন প্রণয় ভার্মা অত্যন্ত চাটুকর ব্যক্তি ছিলেন, তিনি রাষ্ট্রদূত হিসাবে অত্যন্ত দক্ষ ছিলেন, কিন্তু এখানে খেলা হবে অন্য লেভেলে। এখানে যে থাকে, মানে রাষ্ট্রদূত যে থাকে, এখানে রাষ্ট্রদূতের কোনো খেলা হবে না। এখানে খেলা হবে রাজনৈতিক ভাষায়। রাজনীতিতে বাংলাদেশে যেটা খেলা হবে, রাষ্ট্রদূত কি, রাষ্ট্রদূত বিশেষ করে ভালো শক্তিশালী মেধা সম্পন্ন, ইংলিশ ভালো বোঝে, যারা স্পেলিংগুলো, বাক্যগুলো সাজাতে পারেন, চিঠি করসপন্ডেন্সে যারা অত্যন্ত দক্ষ, অর্থ বোঝেন এবং সেভাবে অ্যান্সারিক লেটার তারা অফিস টু অফিস করসপন্ডেন্সগুলো করতে পারেন, তাদের ভাষা শাব্দিক ভদ্রতা, তাদের প্রোটোকল থাকে, তাদের একেবারে মেপে কথা বলতে হয়, কথা তাদের জন্য নিষিদ্ধ, তাদের শুধু চিঠি করসপন্ডেন্স বেশি।
রাষ্ট্রদূতদের এইগুলো কাজ। এখানে আমি একটু অন্য সাইডে চলে যাচ্ছি অল্প একটু সময়ের জন্য। সারা পৃথিবীর রাষ্ট্রদূতরা আসে হচ্ছে তার নিজের দেশের সাথে, তিনি যে দেশে যাচ্ছে তার দেশের ব্যবসা বাণিজ্য, পাসপোর্ট, ভিসা, তাদের দেশের অভ্যন্তরীণ কোনো আমদানি রপ্তানিতে কোনো জটিলতায় পড়লে সেগুলোকে ছুটিয়ে দেওয়া। কিন্তু বাংলাদেশের রাষ্ট্রদূতদের ভূমিকা সেটা না। বাংলাদেশের রাষ্ট্রদূত মানেই দেশের সর্বোচ্চ একজন পার্সোনাল ব্যবসায়ী সেই দেশে যাচ্ছেন ব্যবসা করতে। একেবারে তার ড্রাইভার থেকে শুরু করে তার স্টেনো, তার এমএলএসএস, তার সাথে আরও যে গ্যাং গ্রুপ, মিলিটারি অ্যাটাচিওর সাথে জড়িয়ে পড়ে শেষে যে তারা ব্যবসা বাণিজ্য শুরু করে দেয়। তার ওয়াইফের নামে লাইসেন্স, শ্বশুর শাশুড়ি, শালা সুমিন্দি, ভাইরা, একেবারে যত লোক এবং আনা যায় যত লোক ওই দেশে যে দেশে যাচ্ছে সেই দেশের চাকরির সুবাদে। যখন না মাসুদুদ্দিন চৌধুরীর একটি কথা বের হয়েছে না, যে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত থাকাকালীন সময় তাকে এখান থেকে যেই যাক, যেই অবস্থায় যাক না, প্রতি ম্যানের উপরে 1,30,000 টাকা তাকে দিতে হবে। এটা একবার চিরন্তন সত্য। এতে একজনের কথা লিক আউট হয়েছে। প্রতিটা রাষ্ট্রদূত, বিশেষ করে মালয়েশিয়া, মধ্যপ্রাচ্যে, আমাদের দেশের যেসব শ্রমিক লেভেলের যারা যায়, প্রতিটা এজেন্সিকেই ওই সব রাষ্ট্রদূতদের টাকা দিতে হয়। একবার 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ করে ফিক্সড দেওয়া থাকে। তোমার এজেন্ট থেকে যতগুলো লোক আসবে, 1.5 লাখ হোক, 1 লাখ হোক, ওই টাকা ফিক্সড টাকা। ওই যে ম্যান পাওয়ার টাওয়ার এই ধরনের অনেক কিছু শব্দ ব্যবহার করেন, এগুলো কিছু না, এগুলো হচ্ছে রেজিস্ট্রিভুক্ত করা। মানে কতজন যাচ্ছে ওখানে রেজিস্ট্রিভুক্ত করা, তত লাখ বা তত পার্সেন্ট টাকা ওখানে জমা দিয়ে দিতে হয়। এগুলো ওপেন সিক্রেট। এই রাষ্ট্রদূতরা করে থাকে, রাষ্ট্রদূতরা হয়ে থাকে তাদের ড্রাইভার, যারা দালালি করে, স্টেনও দালালি করে, এমএলএসএস দালালি করে, এবং সে নিজে ওইখানে গিয়ে তার আত্মীয় স্বজন নিয়ে দালালির লাইনগুলো, চ্যানেলগুলো খুলে দেয়। যত শ্রমিকরা ওইসব দেশে বিপদে আপদে পড়ুক, যে কোনো কাজের জন্য, পাসপোর্ট করতে মেয়াদ বাড়াতে চাক, বা ওই যে কাজের মেয়াদ টেয়াদ অনেক কিছু বলে আর কি, ওই কাজগুলো ওই দালালদের মাধ্যমে 100 কোটি টাকার ব্যবসা। এবং এই রাষ্ট্রদূত হতেও 100 কোটি টাকা ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে উপঢৌকন হিসাবে দিয়ে যেতে হয়। তো হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রদূতের, কিন্তু আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে যে রাষ্ট্রদূত যায় তারা এসব ব্যবসার সাথে কতটুকু জড়িত হয় জানি না, কিন্তু তাদের কাজ কাম আলাদা। কিন্তু বাংলাদেশ যে খেলার মাঠ তৈরি হচ্ছে, শুরু হচ্ছে, সেটা রাষ্ট্রদূতদের দিয়ে হবে না বিধায় একবার রাজনৈতিক দলের সবচেয়ে দক্ষ খেলোয়াড়গুলো বাংলাদেশে আসা শুরু করেছে। এবং দক্ষ খেলোয়াড় কি, বাংলাদেশের যে গেমটা হবে সেটা আমেরিকা এবং ভারতের সমন্বয়ে বাংলাদেশে খেলা হবে, বাংলাদেশকে নিয়ে খেলা হবে। বাংলাদেশের মাঠকে নিয়ে খেলা করবে তারা। বাংলাদেশ নিশ্চুপ থাকবে, অসহায় থাকবে এবং শুধু চেয়ে চেয়ে দেখবে কি খেলা হয়। এই পর্যন্তই। নেক্সট পরের ভিডিওতে আবার বিস্তারিত আগাবো। আসসালামু আলাইকুম।